আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আফরোজা রূপা। কুইক রেন্টাল সংক্রান্ত বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন 2010-এর 9 ধারায় দায় মুক্তি অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরী হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। এ সময় আদালতে রিটের পক্ষে শুনানি করেন ডক্টর শাহাদিন মালিক। সঙ্গে ছিলেন ব্যারিস্টার সিনথিয়া ফরিদ। গত 2 সেপ্টেম্বর এই সংক্রান্ত দায় মুক্তি কেন অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। আওয়ামী লীগ নেতা হাজী মোহাম্মদ সেলিমের ছেলে ঢাকা 7 আসনের সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমকে গ্রেফতার করেছে পুলিশ। চকবাজার থানায় করা হত্যা মামলায় গতরাতে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায় সোলাইমান সেলিম একাধিক হত্যা মামলার আসামি। চকবাজার থানায় একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর আওয়ামী লীগের অন্যান্য নেতাদের মতো সোলাইমান সেলিম গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যান। তিনি হাজী সেলিমের বড় ছেলে। তার বাবা হাজী সেলিম গত 1 সেপ্টেম্বর রাজধানীর বংশাল এলাকা থেকে গ্রেফতার হন। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। পরবর্তী নির্বাচনের আগে সংস্কার প্রয়োজন বলে মনে করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বার্তা সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের নতুন সরকার নির্বাচনের আগে কিছু সংস্কার প্রয়োজন। COP29 জলবায়ু সম্মেলনে যোগ দিতে তিনি আজারবাইজানের রাজধানী বাকুতে অবস্থান করছেন। সম্মেলনের সাইডলাইনে এএফপিকে সাক্ষাৎকারে তিনি বলেন, সংস্কারের গতি ঠিক করবে নির্বাচন কত দ্রুত হবে। দেশকে গণতান্ত্রিক ভোটের দিকে নিয়ে যাবেন বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। সংবিধান সংশোধন, সরকারের পরিধির সংসদ এবং নির্বাচনী নিয়মাবলীর সম্ভাব্য সংস্কারের বিষয় দ্রুত ঐকমত্যে পৌঁছানো প্রয়োজন বলে জানান ডক্টর ইউনূস। মধ্যরাতে উপদেষ্টাদের আশ্বাসে দীর্ঘ 14 ঘণ্টা পর সড়ক ছেড়ে হাসপাতালে ফিরেছেন ছাত্র জনতার অভ্যুত্থানে আহত ব্যক্তিরা। এ সময় নিজেদের ভুল স্বীকার করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আগামী ডিসেম্বরের মধ্যে আহতদের সুচিকিৎসার সকল রূপরেখা বাস্তবায়নের আশ্বাস দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ এবং নবনিযুক্ত উপদেষ্টা মাহফুজ আলম। এর আগে দাবি অনুযায়ী উপদেষ্টারা না আসায় মধ্যরাতেও সড়কে অবস্থান নেন বিক্ষুব্ধ আন্দোলনকারীরা। আরও জানাচ্ছেন মাঝারুল হক মুহাজির। এই বিক্ষুব্ধ ব্যক্তিদের কারো এক পা নেই, কেউ বসা হুইল চেয়ারে, আবার কারো চোখে ব্যান্ডেজ। জুলাই গণ অভ্যুত্থানের প্রধান শক্তি যারা, তাদের সড়কে নামতে হয়েছে সুচিকিৎসার দাবিতে, যাকে এই সরকারের সবচেয়ে বড় ধাক্কা হিসেবেও দেখছেন কেউ কেউ। আমরা বর্তমানে ট্রিটমেন্টই পাচ্ছি না। আর তো যত আশ্বাস দেওয়া হয়েছে, দাবি দেওয়া হয়েছে, ওগুলো তো পূরণ আসমানে আছে মনে হয়। কবে যে নামবো কোনো ঠিক ঠিকানা নাই। অন্তর্বর্তীকালীন সরকার আমাদের লেগে কোনো আইন করছে বয়া পারবেন? করছে? তাহলে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের রক্তের উপরে দিয়া বয়া তারা কি করছে এই পর্যন্ত? বুধবার দুপুরে হাসপাতাল পরিদর্শনে গিয়ে আহতদের দেখতে না যাওয়ায় বিক্ষোভের মুখে পড়েন স্বাস্থ্য উপদেষ্টা। এ থেকেই শুরু হয় এই আন্দোলনের সূত্রপাত, যা চলে দিন পেরিয়ে রাতেও। বিছানাপত্র নিয়ে এসে রাস্তায় শুয়ে পড়েন অনেকে। এ সময় নিজেদের দলীয় বৈঠক ফেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ রাত 8টা থেকে বারবার চেষ্টা করলেও আহত আন্দোলনকারীরা নাছোড়বান্দা। আমাদেরও একটাই দাবি, আমাদের লিখিত স্টেটমেন্ট দিয়ে তারপর যাবে, তারপর সবাই এখানে। এই বাংলাদেশ যাদেরকে দিয়ে পাইছে তারা হচ্ছে সুচিকিৎসার জন্য সেই 3 মাস পরও রাস্তার মধ্যে আজকে আশা থাকতে হচ্ছে। এই যে আপনারা রাস্তায় আছেন, আমি আপনারা এখান থেকে না যাওয়া পর্যন্ত আমি যাইতেছি না। এবং এটা জুলাই ফাউন্ডেশন খুলছে নামে, এটার বিরুদ্ধে অভিযোগের শেষ নাই। পরে মধ্যরাতে হাসপাতালে ছুটে আসেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সহ 5 উপদেষ্টা। জানান নিজেদের সীমাবদ্ধতার কথা। আমরা এই জন্য দুঃখিত। আমরা বারবার বলেছি, একটা লোক এখানে বলে নাই, একটা লোক এখানে গা ছাড়া কোনো ভাব দেখাচ্ছে না। এই 2:30 3টা বাজে আমরা এসে 5টা লোক, এনারা আমরা 2 জন নইলে যুবক আছি, এনারা 3 জন মুরব্বী মানুষ এসে দাঁড়িয়ে আছে। আপনারা একটু রহম করেন। আমি প্রথমে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আমাদের মাহফুজ বলেছে আমাদের ব্যর্থতা আছে, ভুল আছে। আপনাদের প্রতি আমাদের অনেক 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 বেশি দায়িত্বশীল হওয়া উচিত ছিল। আমরা চেষ্টা করেছি, চেষ্টার মধ্যে ঘাটতি ছিল না, কিন্তু আমরা কাজটা করতে পারি নাই। কালকে যে কথা দিচ্ছি আমরা আমাদের কথা রাখবো। যদি আমরা কথা রাখতে ব্যর্থ হই, এরপর আপনারা যা করবেন সেটা
এটা আমরা মাথা পেতে নেব। হাসপাতাল সিন্ডিকেট জটিলতা সহ চলমান নানান পরিস্থিতির কারণে আহতদের কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা না মেলার কথাও জানান উপদেষ্টারা। আলোচনা করে সমাধানের পথে হাঁটার আশ্বাস দেন তারা। আপনারা দয়া করে আমাদেরকে ওই পরিবেশটা করে দেন, আমরা যাতে বসে একটা রূপরেখা আগামীকালকেই ঘোষণা করতে পারি এবং সেটা বাস্তবায়নটা ডিসেম্বরের মধ্যে করতে পারি। পরে সবার আশ্বাসের ভিত্তিতে সড়ক ছেড়ে হাসপাতালে ফিরে যান আন্দোলনকারীরা। তবে দাবি আদায় না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা। মাসহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। এদিকে গণ অভ্যুত্থানে আহতদের দেখতে রাজধানীর আগারগাঁওয়ে পঙ্গু হাসপাতালে গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তাদের চিকিৎসার খোঁজ খবর নেন তারা। আহতদের সুচিকিৎসা নিশ্চিতে বিএনপির পক্ষ থেকে পদক্ষেপ নেওয়ার কথাও জানান দলের এই দুই নেতা। অফিস প্রধানের অনুমতি ছাড়াই কোটি টাকা উত্তোলন এবং কাজ শুরুর আগে ব্যয় দেখিয়ে অর্থ ছাড় এমন অভিযোগ পাওয়া গেছে ক্রীড়া উপরিদপ্তরের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে। প্রতিষ্ঠানটির সাবেক পরিচালক আ.ন.ম তরিকুল ইসলাম বলেন, চাকরি জীবনে তিনি এত অনিয়ম দুর্নীতি দেখেননি। অন্যদিকে অভিযুক্ত 3 কর্মকর্তা জানান, পরিচালকের ব্যক্তিগত রোষের শিকার তারা। ক্রীড়া পরিদপ্তরের অনিয়ম নিয়ে এস.এম. আশরাফের 2 পর্বের প্রতিবেদনে আজ দেখুন প্রথমটি। 22 সেপ্টেম্বর 2024 ক্রীড়া পরিদপ্তরের কর্মকর্তা কর্মচারীরা আন্দোলনে। দাবি একটাই, অপসারণ করতে হবে পরিচালক আ.ন.ম তরিকুল ইসলামকে। দরকার হলে অন্য কাজ করে খাবো, তবু তার আন্ডারে আমরা চাকরি করব না। কিন্তু এই ঘটনার পেছনে আরো বড় ঘটনা বের হয়ে আসে অনুসন্ধানে। আন্দোলনে নামা 3 কর্মকর্তা ফেরদৌস আলম, আলিমুজ্জামান ও আজিম হোসেনের বিরুদ্ধে অভিযোগ, 2022-23 অর্থ বছরে ক্রীড়া সামগ্রীর জন্য বরাদ্দকৃত অর্থ থেকে তারা 11,48,08,136 টাকা উত্তোলন করেছেন, কিন্তু নেননি অফিস প্রধানের অনুমতি। এছাড়া শেখ রাসেল ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্ট ও সাঁতারে বাছাই করা প্রতিভাবান খেলোয়াড়দের প্রশিক্ষণ বাবদ একই অর্থ বছরে একই প্রশিক্ষণে 3 বারে 26 লাখ টাকা অর্থ উত্তোলনের অভিযোগও তাদের বিরুদ্ধে। একবার এটা হচ্ছে আপনার কোটেশন, এইগুলো কোটেশনের কাগজ, এইগুলো আছে টেন্ডারের মাধ্যমে। তাহলে কোটেশন টেন্ডার এটা হচ্ছে বিলের মাধ্যমে। তাহলে কয়বার হলো? 3 বার। বাস্তবে কিন্তু এই প্রশিক্ষণ হয়নি। শুধু ক্রীড়া পরিদপ্তরের কর্মকর্তারা নন, পুরো প্রতিষ্ঠানটিকেই দুর্নীতিগ্রস্ত মনে করেন এই কর্মকর্তা। তার বক্তব্যের পক্ষে তথ্য পাওয়া গেছে। অ্যাথলেটিক প্রশিক্ষণের জন্য চট্টগ্রামে অর্থ বরাদ্দ করা হয় 20 ডিসেম্বর 2023-এ, কিন্তু বরাদ্দের আগেই তা ব্যয় দেখানো হয় 13 ডিসেম্বর। এছাড়া অতিরিক্ত কর্মঘণ্টার জন্য যে অর্থ ছাড়ের বিলে স্বাক্ষর করেন আলিমুজ্জামান আর ফেরদৌস, লগ বই চেক করে দেখা যায় সেখানে অফিস কর্মীদের কোনো দস্তখতি নেই। আমরা আপনি জানেন যে বিনামূল্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করি। এই স্বাক্ষরগুলো সব এক না? এক। এটা গ্রহণকারী স্বাক্ষর, এটা হচ্ছে রেজিস্টারের একটা রেজিস্টার, ক্রীড়া সামগ্রী বিতরণ রেজিস্টার, ওই রেজিস্টারের লাস্ট পেজ। তো সব একই। এই লোককে এই লোক আছে অফিসারের পিউন, অফিস সহায়ক। তাহলে কি হলো? এসব অভিযোগ নিয়ে আমরা মুখোমুখি হই ফেরদৌস আলম আর আলিমুজ্জামানের। সেখানে উল্টো তারা তুলে ধরেন তৎকালীন পরিচালক তরিকুল ইসলামের কর্মকাণ্ড। এসব থাকছে 2য় পর্বে। এস.এম. আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।